ভূতের গল্প মানেই কি শুধু চোখ বন্ধ করে ভয় পাওয়া? আচ্ছা, আজ আমরা একটু অন্যভাবে গল্পটাকে দেখব। আমরা শুধু গল্পটা শুনব না, বরং এর গভীরে গিয়ে দেখব কিভাবে এর কাহিনীর বুনট এটাকে একটা ভয়ঙ্কর চক্রের মাস্টারপিস করে তুলেছে। চলুন শুরু করা যাক এই অন্তহীন যাত্রার ব্যবচ্ছেদ। গল্পের শুরুটা হয় খুব সাধারণ একটা কথা দিয়ে, নিজের খেয়াল রেখো, কোনো অচেনা লোকের সাথে কথা বলো না। কিন্তু ব্যাপারটা শুধু একটা উপদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটাই সেই হুক যা শ্রোতাদেরকে গল্পের ভেতরে টেনে নেয়, আর এর পরে ঘটতে চলা ঘটনাগুলোর জন্য একটা অশুভ আবহ তৈরি করে দেয়। বেশ, এবার তাহলে গল্পের গভীরে ঢোকা যাক। এই গল্পটাকে আমরা বিশ্লেষণ করব ফ্রেটাগের পিরামিড ব্যবহার করে। এটা আসলে গল্প বলার একটা মডেল, যা দেখায় কিভাবে একটা কাহিনীতে ধীরে ধীরে উত্তেজনা তৈরি হয় এবং তারপর তার সমাপ্তি ঘটে। তো চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপ থেকে, মানে এক্সপোজিশন পর্ব দিয়ে, যেখানে ভয়ের জন্য মঞ্চটা প্রস্তুত করা হচ্ছে। একবার কল্পনা করে দেখুন তো দৃশ্যটা। লেখক কত নিপুণভাবে গল্পের নায়ক যতীনের জন্য একটা চূড়ান্ত একাকিত্বের পরিবেশ তৈরি করেছেন। জায়গাটা হলো পুনের চিনচোয়ার স্টেশন, সময় রাত 12টা। যতীন সেখানে একা, শেষ যাত্রী। আর ট্রেন 3 ঘন্টা লেট। এই সব কিছু মিলে তাকে কতটা অসহায় আর একা করে দিয়েছে ভাবা যায়। আর এখানে যতীনের মানসিক অবস্থাটাও কিন্তু খুব জরুরি। সে এতটাই ক্লান্ত যে অন্য কোনো উপায় না খুঁজে ওই লেট ট্রেনের জন্যই অপেক্ষা করাটা তার কাছে ঠিক মনে হচ্ছে। আর মানুষ যখন ক্লান্ত থাকে তখন কি হয়? সে সহজ রাস্তাটা খোঁজে। ঠিক এই কারণেই এক রহস্যময় ভিখারির দেওয়া প্রথম সতর্কবাণীটা সে প্রায় কানেই তোলে না। আচ্ছা, গল্পের মঞ্চ তো তৈরি। এবার শুরু হবে আসল খেলা, মানে গল্পের রাইজিং অ্যাকশন বা ক্রমবর্ধমান উত্তেজনার পর্ব। এই পর্যায়ে গল্পে এমন সব নতুন উপাদান ঢুকবে যা সাসপেন্স আর রহস্যকে একেবারে চরমে নিয়ে যাবে। তো যতীন মুম্বাই পুনে এক্সপ্রেসে উঠল, কিন্তু ট্রেনটা ছিল অদ্ভুতভাবে খালি, অথচ এই ট্রেনটা সবসময় লোকারণ্য থাকে। এটাই ছিল বাস্তবের সাথে গল্পের প্রথম বড় অমিল, যা যতীনের মনে আর সেই সাথে আমাদের মনেও একটা অস্বস্তি তৈরি করে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? আর ঠিক তখনই এন্ট্রি হয় সেই একমাত্র সহযাত্রীর, যে যতীনের দিকে একটা রহস্যময় হাসি নিয়ে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ দুটো একদম ফাঁকা, শূন্য দৃষ্টি। কোনো কিছু ঘটার আগেই শুধু এই বর্ণনাটাই কিন্তু মনের মধ্যে একটা শীতল ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথমে দেখি তো আর 10টা সাধারণ মানুষের মতোই লাগছিল, কিন্তু তারপরেই পর্দাটা সরে যায় আর তার আসল ভয়ঙ্কর রূপটা বেরিয়ে আসে। থ্যাতলানো একটা মাথা, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। এই ভয়াবহ দৃশ্যটাই হলো উত্তেজনার প্রথম চরম মুহূর্ত, যা পরিষ্কার করে দেয় যে যতীনের বিপদটা কোনো সাধারণ মানুষের থেকে নয়, বরং অতি প্রাকৃত কিছু। কিন্তু কেন সে এমন ভয়ঙ্কর হয়ে উঠল? প্রত্যেক ভূতের গল্পের পেছনেই তো একটা কারণ থাকে, তাই না? জানা যায় 20 বছর আগে সেও এই একই রাতে ট্রেনে উঠেছিল। সিট নিয়ে কয়েকজন মাতালের সাথে ঝগড়া হয় আর তারা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার মাথা একটা পোলে ধাক্কা খায় আর অন্য একটা ট্রেন তাকে পিষে দিয়ে চলে যায়। এই ব্যাকস্টোরি জানার পর ভূতটাকে আর শুধু একটা দানব মনে হয় না, বরং একজন ভিকটিমও মনে হয়। আর ঠিক যখন যতীনের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখনই আসে সেই মোক্ষম জবাব। সহযাত্রী সরাসরি বলে, তোমাকে কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো মৃত। ব্যাস, এই একটা সংলাপের পর আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। এই মোলাকাতটা যে আদ্যপান্ত অতিপ্রাকৃত তা একদম পরিষ্কার হয়ে যায়। এখান থেকেই গল্পটা তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাচ্ছে। ক্লাইম্যাক্স, যার শিরোনাম মুক্তির মূল্য। এখানে আমরা দেখব গল্পের মূল সংঘাতটা কি আর যতীনকে ঠিক কোন অসম্ভব সিদ্ধান্তটা নিতে হবে। তাহলে এই অভিশাপটা আসলে কি? ভূতটা আসলে এই ট্রেনে আটকা পড়েছে, সে তার হামলাকারীদের খুঁজে বেড়াচ্ছে, আর এই ট্রেনটাই যেন একটা পার্গেটরি, মানে শুদ্ধিকরণের জায়গা হয়ে গেছে, যা অনন্তকাল ধরে একই যাত্রা করে চলেছে আর নতুন নতুন যাত্রীদের নিজের ফাঁদে ফেলছে। আর এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। ভূতটা যতীনকে জানায় যে একমাত্র সেই পারে তাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে। এই একটা তথ্য পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। এতদিন যে ছিল শিকার, এখন তার কাঁধেই চলে আসে এক ভয়ঙ্কর বোঝা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যতীনকে একটা অসম্ভব নির্বাচনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তার সামনে দুটো রাস্তা। এক, সে ভূতটাকে মুক্ত করতে পারে, কিন্তু তার জন্য তাকে ভূতের জায়গাটা নিতে হবে, মানে তাকেই হতে হবে এই ট্রেনের পরবর্তী অভিশপ্ত যাত্রী। আর 2, সে যদি রাজি না হয় তাহলে তার গল্প ওখানেই শেষ। সেও ওই ট্রেনে আটকা পড়া আর একটা ভূতে পরিণত হবে, মানে যে পথই সে বেছে নিক না কেন তার মুক্তি নেই। তো যতীন কি করবে?
গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে? চলুন এবার বিশ্লেষণের শেষ অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে আপাতদৃষ্টিতে গল্পের সমাধান হয়, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকে এক হাড় হিম করা টুইস্ট। যতীন তার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বলে, ঠিক আছে, আমি তোমায় মুক্ত করব। আর তার এই কথা বলার সাথে সাথেই ট্রেনটা হঠাৎ থেমে যায়। পুরো কামরাটায় একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়, আর ভূতটা একটা অদ্ভুত হাসি দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। কিন্তু মুক্তি কি এতই সোজা? ভূতের শেষ কথাগুলো শুনলে গায়ে কাঁটা দেবে। সে বলে, এখন থেকে তুমি এই ট্রেনের নতুন যাত্রী। তোমার মুক্তিও তখনই হবে যখন অন্য কোনো যাত্রী এই ট্রেনে উঠবে। অর্থাৎ যতীন রক্ষা পায়নি, সে শুধু অভিশাপটার নতুন বাহক হয়ে উঠেছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা? এটা কোনো শেষ নয়, এটা একটা চক্র, একটা অন্তহীন চক্র। দেখুন, ১ নম্বর, একজন একাকী যাত্রী ভুতুরে ট্রেনে ওঠে। ২, সে অভিশপ্ত যাত্রীর মুখোমুখি হয়। ৩, তাকে সেই অসম্ভব পছন্দের প্রস্তাব দেওয়া হয়। ৪, সে তা মেনে নিয়ে নিজেই নতুন অভিশপ্ত যাত্রী হয়ে ওঠে। আর ৫, পরবর্তী একাকী যাত্রীর সাথে এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এই অন্তহীন চক্রটাই হল এই গল্পের আসল ভয়াবহতা। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই চক্রটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এখন প্রশ্ন হল, এই অন্তহীন যাত্রার পরের যাত্রীটা কে হতে চলেছে? এই প্রশ্নটাই যেন গল্পটাকে বইয়ের পাতা থেকে বের করে আমাদের বাস্তবতার দোরগোড়ায় নিয়ে আসে আর ভয়টাকে চিরন্তন করে তোলে।